আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রায় বাংলাদেশ, শপথ নিলেন বিএনপির এমপিরা। সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে নেননি শপথ। বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, আবেদন করবেন না সরকারি প্লট বা ফ্ল্যাটের জন্য। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত। প্রথমে হোঁচট খাওয়ার উষ্মা প্রকাশ করলেও অবশেষে শপথ নিলেন জামায়াত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। এবং প্রথা ভেঙে এমপিদের শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা। নববসন্তে শুরু হলো নতুন অধ্যায়। গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করল বাংলাদেশ। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা। সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে শপথ নেন বিএনপির এমপিরা। এরপর এমপিদের সভার প্রথম বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয় চেয়ারম্যান তারেক রহমানকে। অনেক নাটকীয়তার পর একই জায়গায় শপথ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবন নানা সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী ঐতিহাসিক এই স্থাপনা। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই গঠিত হলো নতুন সংসদ। রাষ্ট্র ক্ষমতা আবারও ফিরে এলো জনগণের প্রতিনিধিদের কাছে। মঙ্গলবার সকালে সংসদ ভবনের কক্ষে সদস্য হিসেবে শপথ নেন জনপ্রতিনিধিরা। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথ করিতেছি যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শুরুতে শপথ নেন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী রাজনৈতিক দল বিএনপি। এ সময় প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। পরে সংসদের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। লিডার অব দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমান। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আমরা এই পর্যন্ত যা এসেছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি এবং বাংলাদেশের আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করি। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা। তারেক রহমান সংসদ ভবনে আসেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ভেতর আর বাইরে থেকে বদলে গেছে বাংলাদেশ। ২০২৬ সালের নির্বাচনের পর নতুন করে গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করল সবকিছু। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন।
সোহাগ, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো, এবার মন্ত্রিসভার যে শপথ সেটি শুরু হবে আর 2 ঘন্টা পর। কেমন দেখছেন প্রস্তুতি সব মিলিয়ে? আপনি জানেন যে আসলে সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন গত 12ই ফেব্রুয়ারি, তাদের শপথ গ্রহণের যে আয়োজন সেটি শেষ হলো। এখনও কিন্তু অনেক সংসদ সদস্য ভেতরে রয়েছেন, তাদের অন্যান্য যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করে তারা বের হচ্ছেন এবং আমরা চেষ্টা করছি অনেকের সাথে কথা বলার। এরই মধ্যে কিন্তু দর্শকরা আমাদের খবরের মাধ্যমে বিএনপির বিভিন্ন পর্যায়ের যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন বা আছেন, তাদের মন্তব্য কিন্তু শুনছিলেন এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে বিএনপির যে মতামত সেটিও কিন্তু জানা গেছে। তবে জামায়াত এবং এনসিপি তাদের মতামত কি আসলে এই শপথ গ্রহণের পরে, সেই বিষয়ে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো তারাও বাইরে বের হয়ে আসলে তখন হয়তো তাদের মতামত বা তাদের প্রতিক্রিয়া সেটিও জানা যাবে। এর পাশাপাশি আপনি জানেন যে 4টার সময় কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি শপথ অনুষ্ঠান রয়েছে, যেটি মূলত মন্ত্রিসভায় যারা নির্ধারিত হয়েছেন তাদেরকে আসলে মূলত শপথ পড়ানোর সেই আয়োজন, যেখানে আমন্ত্রিত বিভিন্ন অতিথিও রয়েছেন। সেটি ঠিক 4টার সময় শুরু হওয়ার কথা এবং সেই আয়োজনও কিন্তু এরই মধ্যে চূড়ান্ত হয়েছে এবং সেই শপথকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমন্ত্রিত অতিথি এবং নির্ধারিত ব্যক্তির বাইরে আসলে সেখানে কারোরই প্রবেশ করার কোনো সুযোগ নেই, যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি নিশ্চিত করছেন এবং মন্ত্রিসভায় এরই মধ্যে কারা কারা ডাক পেয়েছেন বিএনপির এবং তাদের জোটের, সেই বিষয়গুলোও কিন্তু এরই মধ্যে প্রকাশিত হয়েছে এবং তারা নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয়ে শপথ গ্রহণে অংশ নেবেন। এবং আপনি জানেন যে তারেক রহমান এবছরই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নেতৃত্বেই কিন্তু আগামী সরকার গঠন হতে যাচ্ছে, অর্থাৎ তিনি যে প্রধানমন্ত্রী হচ্ছেন সেটি কিন্তু এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে। সুতরাং সব কিছু মিলিয়ে বিকেলের যে শপথ অনুষ্ঠান রয়েছে সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সেই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের পূর্ণ যে যাত্রা, গণতান্ত্রিক সরকারের যে পূর্ণ যাত্রা সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং দীর্ঘদিনের যে ব্যবস্থা কায়েম ছিল সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টার ফলাফল হিসেবে বলা যায় যে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হচ্ছে। নিশ্চয়ই আজকের দিনটি একটি ব্যতিক্রমী দিন বাংলাদেশের জন্য এবং এই দিনটির জন্যই আসলে সবাই অপেক্ষা ছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে সেই শপথ অনুষ্ঠান শুরু হলে সেখানেও ডিবিসি নিউজের মাধ্যমে আমরা দর্শকদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে সংসদ ভবনের থেকে ছিল এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হব। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের দর্শক আমরা যাব, আমাদের আরেক সহকর্মী আছে আনোয়ার হোসেন, তিনিও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। আনোয়ার, সকাল থেকে আপনি জানাচ্ছিলেন সেখানে জনমানুষের প্রত্যাশা আমরা শুনছিলাম আপনার মাধ্যমে, একটু পরে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। ইতিমধ্যে বেশ কয়েকজনের নামও জানা গেছে, কারা কারা হচ্ছে সেটা আমরা দেখাচ্ছিও। সব কিছু মিলিয়ে মনিরুল সোহাগ যেমনটি জানাচ্ছিল, সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। রাষ্ট্র প্রথা ভেঙে প্রথমবারের মতো কিন্তু দক্ষিণ প্লাজায় সেই শপথ অনুষ্ঠান হচ্ছে। কেমন দেখছেন সেখানের বাইরের আয়োজন? হিমাদ্রি, মানে নিঃসন্দেহে ঐতিহাসিক, একেবারেই ইতিহাসে মানে এই প্রথম যে একেবারে খোলা আকাশের নিচে এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভা অর্থাৎ মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একেবারেই একটা উৎসবের জায়গা তৈরি হয়েছে নিশ্চয়ই, যেটি আমরা সকাল থেকেই যে বিষয়গুলো সামনে নিয়ে আসছিলাম সেটির একটি বহিঃপ্রকাশ। এখানে উৎসাহ উদ্দীপনা আছে মানুষের মধ্যে, আপনি যেটি বলছিলেন। আর এখন শুধুই মানে ক্ষণ গণনা অপেক্ষা। যে সময় যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে বিকেল 4টা নাগাদ পরিষদের যে সদস্যদের শপথ অনুষ্ঠানটি হবে। সেটি একেবারে নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদেরকে। দক্ষিণ প্লাজার যে সামনের যে সিঁড়িগুলো রয়েছে জাতীয় সংসদ ভবনের, সেখানে আপনি নিশ্চয়ই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অতিথিদেরকে একরকম বেশ চেকের মধ্য দিয়েই কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে, সেটি আমরা দেখছি একেবারেই। অর্থাৎ অতিথিরা আসতে শুরু করেছেন এরই মধ্যে। নিশ্চয়ই আপনি জানেন যে প্রায় 1000-এর উপর, প্রায় 1200 অতিথি আমন্ত্রিত হয়েছে আজকের এই মন্ত্রী পরিষদ
যে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে। এরই মধ্যে তো একটি বড় তালিকা এরই মধ্যে এসেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যে ফোন দেওয়া বিভিন্ন জনকে, সেটি নিশ্চয়ই আমরাও দেখাচ্ছি টেলিভিশনে, বিশেষ করে স্ক্রলের মাধ্যমে সেটি আমরা দেখাচ্ছি, সেটি আছে। আমরা একটু বলতেই পারি যে উৎসাহ উদ্দীপনা আছে নেতাদের মধ্যেও রয়েছে, আমরা দেখেছি। সেই জায়গা থেকে একটু দুইটি নাম যদি ঠিক আপনার মাধ্যমে আমরা জানাতেও পারি, যেমন রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রীর যে একটি তালিকা রয়েছে আমাদের কাছে, যে তালিকাটি এসেছে, অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি নেতা, শরীফুল আলম প্রতিমন্ত্রীর যে একটি তালিকা, সেখানে আমরা দেখেছি শ্যামা ওবায়েদ প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু রয়েছে, ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রীর যে একটি তালিকা রয়েছে সেখানে রয়েছেন ফরহাদ হোসেন আজাদ, তিনিও আমরা দেখেছি প্রতিমন্ত্রীর যে তালিকাটি রয়েছে সেখানে আমরা এই নাম দেখতে পাচ্ছি। একই সঙ্গে মন্ত্রীর যে তালিকাটি রয়েছে সেখানে স্থায়ী কমিটির সদস্য, বিশেষ করে বর্ষিয়ান যে নেতা যারা আছেন তাদের যে নামের তালিকা, তাদের নামও সেখানে স্থান পেয়েছে। একই সঙ্গে আমরা যদি একটু বলতে পারি, আব্দুল মিন্টু আছেন মন্ত্রীর যে তালিকা, সেখানে আছেন কাজী শাহ মোহাম্মদ মুফাজ্জল হোসেনের নাম আছে, মিজানুর রহমান মিনুর নাম রয়েছে, নিতাই রায় চৌধুরী মন্ত্রীর যে তালিকাটি সেখানে রয়েছে, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন নামটি আমরা দেখেছি এখন পর্যন্ত আছে। স্থায়ী কমিটির যারা আছেন তাদের অনেকেই ফোন পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, এমন কিছু তথ্য আমাদের কাছে আছে। তো একেবারেই সংসদ ভবন নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। একের পর এক অতিথিরা এখানে আসছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা আমন্ত্রিত তাদের যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্র নিয়ে কিন্তু তাদেরকে আমরা আসতে দেখছি। এবং এখানে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্যান্য সদস্য যারা আছেন তারা এখানে খুবই একরকম কঠোরতার মধ্য দিয়েই এখানে আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদেরকে প্রবেশ করানোর এখানে একটি ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। যেটি বলছিলাম যে আসলে শপথ অনুষ্ঠান হয়ে গেছে, এখন শুধুই প্রত্যাশায় সেই প্রত্যাশার জায়গাগুলো, প্রত্যাশার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখন ঘুরে ফিরে সামনে আছে। যারা জনপ্রতিনিধি যারা আছেন এই সংসদে, যারা সংসদ সদস্য হলেন, সংসদে যারা নেতৃত্ব, যারা এই যে আইনসভা, সেখানে থেকেই মূলত যাদের কথা, যাদের সিদ্ধান্ত, যাদের চিন্তার মধ্য দিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ রাষ্ট্র, সেই বিষয়গুলো আমরা দেখেছি। মানুষের মধ্যে আশা প্রত্যাশার জায়গা ব্যাপক আকারে আমরা দেখেছি। কারণ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি, জুলাই আন্দোলন, সব মিলিয়ে যে নতুন বাংলাদেশ, যে বিনির্মাণের কথাটি আসলে সামনে চলে এসেছে। আমরা বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে কথাগুলো বলেছেন, সেটি বিএনপি থেকে শুরু করে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অর্থাৎ এই যে নেতারা তাদের কথার মধ্যে, বক্তব্যের মধ্যে যে প্রত্যয়ের জায়গাগুলো উঠে এসেছে, সেই কথাগুলি কিন্তু বারবার সামনে আসছে, সেই বিষয়টি আমরা দেখেছি। নীতি নির্ধারণী পর্যায়ে যদি বলি, যারা মন্ত্রী পরিষদে যারা জায়গা পেয়েছেন, ডাক পেয়েছেন, তাদের সঙ্গেও আমরা আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সময় কথা বলছি। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তারা যখন এই সংসদ ভবন প্রাঙ্গণে এসেছেন, শপথ গ্রহণ করেছেন, তারপরে আগে তারা যে কথাগুলো গণমাধ্যমে আমাদের সঙ্গে যে কথাগুলো বারবারই সামনে নিয়ে এসেছেন, যে সামনে অনেক চ্যালেঞ্জের কথা যেটি আসছে আমরা দেখেছি, সেটি অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থার যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আর্থসামাজিক যে অবস্থাগুলো রয়েছে, অর্থাৎ এই বিষয়গুলোকে সামনে মোকাবেলা করার যে দৃঢ় প্রতিজ্ঞ প্রত্যয়, সেই বিষয়গুলি কিন্তু আমরা বারবার দেখেছি। এখানে যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে, তাদের চোখে মুখে স্বপ্ন আছে। তারা বলছেন যে মানুষ ভোটে নির্বাচিত হয়ে তারা এই সংসদে এসেছেন, অর্থাৎ তাদের অনেক দায়িত্ব রয়েছে, অর্থাৎ এই দেশের মানুষের কাছে, এই জাতির কাছে অনেক দায়বদ্ধতার জায়গাটি তারা রয়েছে। এই কথাগুলি কিন্তু বারবার বলছিলেন। আরেকটি বিষয় নিশ্চয়ই আলোচনার জায়গায় এসেছে, সেটি হচ্ছে যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হিসেবে আজকেই ক্ষণগণনা একরকম শপথ গ্রহণ করবেন। তো সেইখানে সংসদ নেতা হয়েছেন, দলের যে যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন তারা বৈঠকের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হয়েছেন। এবং সেইখানে যে বিষয়গুলো সামনে এসেছে, আপনি খবরে যেটি বলছিলেন, এই জায়গাটিও আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটি উৎসাহের জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ এই যে যেটি বলা হয়েছে যে সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি তারা নেবেন না, সেই সঙ্গে তাদের জন্য যে বরাদ্দকৃত প্লট থাকে সেই প্লট তারা নেবেন না, অর্থাৎ এই কথাগুলোই আমরা দেখেছি নির্বাচনের আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কিন্তু এই কথাগুলো আমরা দেখেছি বিভিন্ন বক্তব্যের মধ্যে উঠে এসেছে। অর্থাৎ এই যে একটি
মানে একটু নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির কথা যে বারবার আসলে বলা হচ্ছিল যে এই রাজনীতি শুধু মানুষের জন্য, জনপ্রতিনিধি তারা কাজ করে যাবেন, এই বিষয়গুলো সামনে রেখেই, অর্থাৎ সততার যে জায়গাগুলো রয়েছে সেই বিষয়গুলোই কিন্তু বারবার সামনে এসেছে। সেই জায়গা থেকে যদি বলি, আমরা দেখেছি শপথ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে, শপথ গ্রহণ করেছেন বিএনপি নির্বাচিত সংসদ সদস্য, সেই সঙ্গে জামায়াতে ইসলামী এককভাবে 68টি আসন তারা পেয়েছেন, এককভাবে বিএনপি পেয়েছেন। আমরা দেখেছি যে 109টি আসন তারা পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 জন তরুণ নেতা, তারাও কিন্তু এই সংসদে প্রথম, মানে এই তারুণ্য নির্ভর যে নেতৃত্ব সেটি কিন্তু এইবার সংসদে একটু ভিন্নতা এনেছে নিঃসন্দেহে। সেটি বিশ্লেষণের জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এবারের সংসদটি প্রাণবন্ত সংসদ হবে। আমরা বিশেষজ্ঞ বা বিশ্লেষক যারা আছেন তারা যে কথাগুলো আসলে বলার চেষ্টা করছেন যে একটি শক্তিশালী বিরোধী দল এই সংসদে এবার, অর্থাৎ সব মিলিয়ে একটি টেকসই একটি সংসদ, একটি টেকসই উন্নয়ন যে বিষয়গুলো আছে, অর্থাৎ রাজনীতিতে একটা টেকসই আসবে, অর্থাৎ একটি মানে সুরাজনীতির যে বিষয়টি, একটি নতুন রাজনীতির যে সূচনা, নতুন রাজনীতির যে অধ্যায়, সেই বিষয়গুলোর সামনে আবার প্রতিফলিত হবে। অর্থাৎ মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো তৈরি হয়েছে আসলে এই যে জুলাই আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে ফ্যাসিবাদী একটি অবস্থা থেকে যে বাংলাদেশ আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, সেই পরিবর্তিত পরিস্থিতি সামনের দিকে সবাই মিলে আসলে এগিয়ে নিয়ে যাবেন, এমন একটি শুভ প্রত্যাশা সব মহলের মানুষের কাছে রয়েছে। আজকের দিনটিকে কেন্দ্র করে সেই শুভ প্রত্যাশা আছে। আর নিশ্চয়ই অল্প কিছুক্ষণের মধ্যেই যে যথাসময় আছে সেই সময়ে মন্ত্রী পরিষদ, অর্থাৎ মন্ত্রী পরিষদের যে সদস্যদের যে শপথ গ্রহণ সেটি অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। সংসদ ভবনের সংসদ ভবনের অপর প্রান্তে আছেন আমাদের এক সহকর্মী রিফাত তাস্তুবা, তার কাছ থেকে আমরা একটু জনমানুষের প্রতিক্রিয়া জানবো। রিফাত, আমরা পেছনে বেশ সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখা যাচ্ছে। আসলে আজকের এই দিনটি ঘিরে বলা যায় যে আজকের এই শপথের মাধ্যমে দেশের দীর্ঘদিন ধরে অকার্যকর সংসদটা কার্যকর হলো, তাদের প্রতিক্রিয়া কি, তাদের প্রত্যাশা কেমন? আমি আসলে এখানে দাঁড়িয়ে শুনছিলাম আমার সংসদের দুই প্রান্ত থেকে আমার দুইজন সহকর্মী মনিরুল সোহাগ এবং আনোয়ার জানাচ্ছিলেন যে ভেতরে যারা আজকে সংসদ সদস্য হিসেবে আজকে দায়িত্ব নিলেন, এই দেশ গড়ার জন্য বিভিন্ন নীতি নির্ধারণের দায়িত্বটি যারা নিলেন, তাদের যে মনোভাব বা তারা কি ভাবছেন আগামী বছরগুলোতে দেশের উন্নয়নের জন্য, তাদের সেই বিষয়গুলো কিন্তু তিনি আমাদেরকে বলছিলেন। একটি বিষয় বলে রাখি, এই যে সংসদ ভবন, দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই সংসদ ভবনটি দাঁড়িয়ে ছিল, কিন্তু ভবনের সামনে কোনো প্রাণ ছিল না। আজকে সেই সংসদ ভবন কিন্তু প্রাণ ফিরে পেয়েছে। আমার হাতে ঠিক ডান দিকে আমি দেখতে পাচ্ছি সাংসদরা যারা রয়েছেন, এরই মধ্যে তারা শপথ নিয়েছেন বা শপথ গ্রহণ করেছে। শপথ নেওয়ার পর তারা এখানে একটি মিলন মেলা তৈরি হয়েছে, আমি যতটুকু দূর থেকে বুঝতে পারছি, এবং এখানে অনেকে অবস্থান করছেন। একই সাথে বিকেল 4টার কিছুক্ষণ পরে মন্ত্রী পরিষদ সদস্যরা যারা রয়েছেন তারা শপথ নেবেন এবং শপথের সময় তারা আসছেন যাচ্ছেন, এরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ তো গেল যারা সাংসদ কিংবা যারা সেখানে বসে নীতি নির্ধারণের দায়িত্বটি পালন করবেন, তাদের মনোভাব কেমন ছিল সেই বিষয়টি। আপনি বলছিলেন যে আমার পেছনে যারা আছে তারা কি ভাবছেন। আসলে এই মানুষগুলোর রায়ে কিন্তু তারা আজ সাংসদ হতে পেরেছেন, দেশকে পুনর্গঠন করার সুযোগ পেয়েছেন। আমরা একটু কথা বলবো, আসলে তাদের ভাবনাটা কি একটু জানতে চাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল নির্বাচন হবে, অবশেষে নির্বাচন হলো, একটি সরকার গঠন হচ্ছে। আজকে কেমন লাগছে, কি প্রত্যাশা আপনাদের নতুন সরকারের কাছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি বলছেন, আপনাকে ধন্যবাদ। 90-এর পরে যে নির্বাচন হয়েছে, 90 একটা নির্বাচন আমরা সুষ্ঠুভাবে, আর আজকে হলো 2026 একটা নির্বাচন হয়েছে যারা সারা বিশ্বে প্রশংসার দাবিদার এবং সারা বিশ্ব এটা নিয়ে প্রশংসা করছে। এবং এই নির্বাচনের পরে আমাদের জাতি একটা মানে স্বৈরশাসন থেকে বের হয়ে আসলো। কারণ আমরা চিন্তা করতে পারি এত সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এত অহিংস নির্বাচন, এত সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কখনো হয় নাই। আজকে আমাদের অত্যন্ত আনন্দ ব্যাপার, একটা নতুন সরকার গঠন হচ্ছে এবং এই সরকারের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা। বলি যে এখানে সরকার গঠন কিংবা সরকার যারা এখানে দায়িত্ব নেবেন মন্ত্রী পরিষদে, তাদের কথা তো আমরা শুনলাম, কিন্তু যখন তারা কাজ করবেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে বিরোধী দলকে সাথে নিয়ে বা অন্য স্বতন্ত্র যারা, সবাইকে একসাথে নিয়ে কি আসলে আমরা সামনের দিনগুলোতে পথ চলতে পারবো কিনা, সম্ভব হবে কিনা? যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। বিগত কয়েকদিন দেখেছেন আমাদের আগামী যে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে প্ল্যান নিয়ে এসেছেন, সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য উনি বাংলাদেশের সমস্ত দল, সমস্ত জনগণকে নিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছেন, আমরা আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা বাংলাদেশ, বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী এবং আধুনিক দেশে পরিণত হবে ইনশাল্লাহ।
ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যারা এসেছেন সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ এসেছেন সিলেট থেকে, মুন্সিগঞ্জ থেকে, বা এখানে তাদের যে প্রতিনিধি তারা নির্বাচন করেছেন সেই নির্বাচিত প্রতিনিধিরা আজ এখানে শপথ নিতে এসেছেন। তাদের সাথে একটু অংশীদার হওয়ার জন্য সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজাটি আজকে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। সবাই এসেছেন তাদের প্রিয় যে মানুষটি কিংবা তাদের যে নির্বাচিত মানুষটিকে আজকে তারা সংসদ পর্যন্ত নিয়ে এসেছেন, তারা যেন ভবিষ্যতে তাদেরই উন্নয়নে বা সেই এলাকার উন্নয়নে যেন কাজ করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনি কোথা থেকে এসেছেন, ঢাকারই কিনা বা ঢাকার বাইরে থেকে এসেছেন কিনা, নতুন সরকারের কাছে প্রত্যাশাটা জানতে চাই। আমি ঢাকায়, প্লাস আমার গ্রামের বাড়ি হলো বুড়িমারি, লালমিহাট জেলা। আমাদের ওখানে 3টা আসন, আমরা 3টাতেই বিএনপি জয়ী হয়েছি ব্যাপক ভোটে। তো আমাদের দীর্ঘদিনের আশা যে জনাব আমাদের যে লিডার তারেক রহমান যে প্রধানমন্ত্রী আমরা কবে পাবো, এটা আমাদের দীর্ঘদিনের একটা ছিল, চিন্তাভাবনা ছিল বা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। ইনশাল্লাহ আজকে আমরা ওইটা পূরণ করতে পেরেছি, এই জন্য আমরা খুব খুশি এবং আমরা আনন্দিত, উচ্ছ্বসিত, এবং তারেক রহমানের হাত ধরে আমরা দেশকে অনেক সমৃদ্ধির দিকে নিয়ে যাব। জানাচ্ছি একটু জানতে চাবো আগামীর বাংলাদেশকে মানুষ কিভাবে দেখতে চায়, তাদের স্বপ্নটা কি, আর যে অবস্থার মধ্যে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আরও কিভাবে উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে সরকার কী ধরনের দায়িত্ব গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কোনো বিষয় আছে কিনা যে তারা কিছু বলতে চান কিনা। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে সরকার গঠন করা হচ্ছে, আগামীতে দেশ পরিচালনার জন্য তারা একটি গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব তারা পালন করেছেন। এখন আপনার কাছে আমার একটু প্রশ্ন হচ্ছে যে সরকারকে আসলে কীভাবে দায়িত্বটা আসলে পালন করা উচিত, কোনো পরামর্শ আছে কিনা আপনার? হ্যাঁ, অবশ্যই পরামর্শ আছে। যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গ্রহণ করতে যাচ্ছে, সেখানে তাদের মন্ত্রী পরিষদ থাকবে, প্লাস এমপিরও থাকবেন। সততা এবং নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করবেন। জনগণ যাদেরকে ভোট দিয়েছে, বিশেষ করে বিএনপিকে, তারা জনগণ কল্যাণের জন্য কাজ করবে। বিশেষ করে দেশের যে নিত্যপণ্যের বাজার এগুলা ঠিক করবে, যাতে কোনো রকম সিন্ডিকেট না হয়। এটা আমার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আসলে এখানে গণমানুষের প্রত্যাশা কিন্তু অনেক, কিন্তু এই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হবে সেটি এখন দেখবার বিষয়। আমরা অপেক্ষা করছি, ভেতরে আর কিছুক্ষণ পরে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। সাধারণ মানুষের কি এখন এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন, কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব নিচ্ছেন সেই বিষয়টি জানার জন্য, আর কিছুক্ষণ পরে হয়তো সেটা আমরা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই কিন্তু ছিল হিমাদ্রি আমার কাছে এখান থেকে থাকা সবশেষ খবর। ধন্যবাদ রিফাত। দর্শক, এই মুহূর্তে সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং এর নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর জাহেদ ইকবাল। ডক্টর জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত ডিবিসি স্টুডিওতে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে বিএনপি আজকে সংবিধান সংস্কার পরিষদ যে শপথ সেটি নেয়নি, জামায়াত এটা উষ্মা প্রকাশ করলো, পরবর্তীতে তারা শপথ নিয়েছে, দুটিতেই তারা শপথ নিয়েছে, এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করেছেন যে সংসদ বসার পর সেখানে সবার আলোচনার ভিত্তিতে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করার পর তারপর তারা সেই প্রক্রিয়ায় যাবেন। সবকিছু মিলিয়ে কিভাবে দেখছেন আপনি পুরো প্রক্রিয়াটাকে, পুরো বিষয়টিকে? যেটা আপনি এতক্ষণ বলছিলেন যে বিএনপি একটা স্ট্যান্ড নিয়েছে যে সংস্কার পরিষদের তারা সদস্য হিসাবে শপথ নেবেন না, এটার একটা আইনগত ব্যাখ্যাও তারা দিয়েছেন। আমরা মনে করি যে সংবিধানের আলোকে যদি আমরা দেখি তাহলে এই আইনগত ব্যাখ্যার একটা বেসিস আছে। কারণ হলো যে আপনি যদি দেখবেন যে বাংলাদেশের সংবিধান এখনো সচল আছে, এবং যখন তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছিল তখনও সচল ছিল, এবং এই সংবিধানের স্কিমের মধ্যে বেসিক্যালি এই সংস্কার বা এই বিষয়গুলো যদি আনতে হয় তাহলে সংবিধানে একটা সংস্কার দরকার হবে। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে যে আপনার গণভোটের আয়োজন করা হয়েছে, সেই প্রেসিডেন্সিয়াল অর্ডারটা বেসিক্যালি আমাদের সংবিধানের যে স্কিম আছে আইন প্রণয়নের, আপনি দেখবেন সেই প্রণয়নের স্কিমের মধ্যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারটা নাই। এখানে যদি সংসদের অনুপস্থিতিতে কোনো সংবিধান আপনার আইন প্রণয়ন করতে হয় তাহলে অনুচ্ছেদ 93 অনুসারে আপনি দেখবেন যে আমাদেরকে একটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে এই আইনটা করতে হয়, প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে না। কারণ সংবিধান সচল থাকলে প্রেসিডেন্সিয়াল অর্ডারের সুযোগ নেই, এটাতে আপনার অর্ডিন্যান্সই জারি করতে হবে অনুচ্ছেদ 93 অনুসারে। সেই জায়গাটাতে আমার মনে হয় যে এক ব্যত্যয় ঘটেছে, এবং এই ব্যত্যয়ের কারণে বিএনপি পলিটিক্যাল পার্টি হিসাবে মনে করছেন যে তারা যে সাংবিধানিক যে বিতর্ক একটা তৈরি হতে পারে ভবিষ্যতে, অথবা এই গণভোট বা এই গণভোটের আউটকাম হিসাবে
যে বিষয়টা সেটা যদি আপনার আদালতে চ্যালেঞ্জ হয় সাংবিধানিক আইনের ব্যত্যয় হয়েছে বলে, তাহলে যে জটিলতা তৈরি হতে পারে সেই জটিলতার কথা চিন্তা করেই তারা হয়তো এই বিকল্পভাবে ভেবেছেন, বা তারা মনে করেছেন যে সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে আপনার সংবিধান সংশোধন করে তারপরে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সেটার কিন্তু লিগ্যাল বেসিস আছে। এই কারণে যে আমাদেরকে মনে রাখতে হবে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার যে কথা বলা হচ্ছে সেটা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে আছে, কিন্তু আমাদের সংবিধানের মধ্যে নাই। আমাদের সংবিধানের তফসিলে যদি আপনি দেখেন, ওইখানে সংসদ সদস্যদের শপথ নেওয়ার একটা আপনার প্রেসক্রাইবড ফর্ম আছে, কিন্তু সেই প্রেসক্রাইবড ফর্মটা আসলে এই সংস্কার পরিষদের জন্য নাই। এখন যদি কনস্টিটিউশনাল স্কিমের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়, তাহলে সংবিধান সংশোধন করে ওই আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডারকে সংবিধানের পার্ট করে, অর্থাৎ ভ্যালিডিটি দিয়ে, এবং তফসিলের ভেতরে সংস্কার পরিষদের সদস্যদের যে শপথের ব্যবস্থা সেটা করতে হবে। বেসিক্যালি এটা একটা লিগ্যাল আপনার বিষয় এবং কনস্টিটিউশনাল ল এর একটা জটিলতার জায়গা বলতে পারেন। ডক্টর জাহেদ, আরেকটি বিষয় জানার ছিল, সেটা হচ্ছে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো সাংবিধানিক জটিলতা কি তৈরি হবে? আমার মনে হয় না। যদি পলিটিক্যাল পার্টিগুলো রাজনৈতিকভাবে একমত থাকেন, তাহলে তারা আলটিমেটলি, যেহেতু সংবিধান আপনার জাতীয় সংসদ প্রতিষ্ঠা পেয়েছে, সুতরাং জাতীয় সংসদে তারা এই বিষয়গুলো সুরাহা করে নিতে পারবেন। যে আপনার লিগ্যাল ডিসপিউট গুলার কথা এখন সামনে আসছে, সেই লিগ্যাল ডিসপিউট গুলো তারা খুব সহজেই চাইলে যদি পলিটিক্যালি তারা একমত হতে পারেন, এবং আমি যতদূর বুঝি এখন নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দূরত্ব কম আছে এবং তারা পরস্পরের প্রতি অনেকখানি সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আছেন। তারা নিজেরা আলাপ করে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান করতে পারবেন। তবে একটা বিষয় তো ঠিকই আছে, আইডিওলজিক্যাল কারণে পলিটিক্যাল পার্টি, সরকারি দল, বিরোধী দল, তাদের মধ্যে এক ধরনের মত পার্থক্য থাকতে পারে। সেটা থাকাটা অস্বাভাবিক না, বরং সেটা ডেমোক্রেসির একটা বিউটিও বটে। কিন্তু আপনার জাতির বৃহত্তর স্বার্থে তারা এই যে যে লিগ্যাল ডিসপিউট বা কনস্টিটিউশনাল ডিসপিউট তৈরি হয়েছে বলে আমরা দেখছি, সেটা আমার বিশ্বাস যে তারা সংসদে বসে এটা সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা খুব সহজেই সমাধান করে ফেলা যাবে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে পরিস্থিতিটা সেটি আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য। আপনাকে ধন্যবাদ ডক্টর জাহেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শপথ নিয়ে নতুন সংসদ সদস্যরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন তারা। এছাড়া সরকারে থেকে গেল 17 বছরের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান করতে চান বলেও জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রচিত হল নতুন এক ইতিহাস। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন সংসদ সদস্যরা নিলেন শপথ। আমি প্রথমে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে। বিশ্বস্ততার সহিত পালন করিব। ত্রয়োদশ সংসদের সদস্যরা বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক, সেগুলো পূরণের চেষ্টাই এখন তাদের গুরুদায়িত্ব। দেখা যাবে যে কি সংসদে গিয়ে পারি কিনা মানুষের প্রত্যাশা পূরণ করতে। মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি আর কি, কতটুকু পূরণ করতে পারবো বলতে পারছি না, তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে। একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের যে বিপুল প্রত্যাশা, এই প্রত্যাশাকে যেন পূরণ করে। সব মানুষের প্রত্যাশা পূরণ হোক, ভালো প্রত্যাশা পূরণ হোক। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মানুষের প্রত্যাশা অনুসারে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। প্রত্যাশা পূরণ হোক, এটাই চাই। জানান, এমন এক বাংলাদেশ গড়তে চান যেখানে দুর্নীতিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যারা সামনে আমাদের রমজান চলে এসছে, এই রমজান মাসেও কিন্তু অনেক ধরনের দুর্নীতি করা হয়, কোনো ছাড় দেওয়া হবে না। আমরা শতভাগ সচেষ্ট এবং এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে 5 বছর পরে যখন ভোটারদের কাছে যাব, যেন আমাদের মাথা নিচু করে যেতে না হয়। বিএনপির সংসদ সদস্যরা বলেন, চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের কাজ করবেন তারা। সংসদের লিডার হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার ব্যাপারে আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমাদের চেয়ারম্যান সাহেব 31 দফা রাষ্ট্র মেরামত এবং সংস্কারের
জন্য জাতির উদ্দেশ্যে দিয়েছেন। আমরা আশা করছি ইনশাল্লাহ উইল ডু আওয়ার বেস্ট। রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা ছিল সেটা আজকে ঘটতে যাচ্ছে, এরপরে আমরা সেটাকে ধরে রাখতে হবে। এই দেশে অর্থনীতি, এই দেশের রাজনীতি যেভাবে পর্যুদস্ত, তাতে করে আগামী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, আগামী সংসদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নাটকীয়তার পর অবশেষে এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নির্বাচিতরা। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন তারা। শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচিতরাও। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি নির্বাচিতরা শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসে জামায়াতে ইসলামী। সকালে বৈঠক করে শপথ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও দুপুরে শপথ নেয় দলটির এমপিরা। প্রথমে ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয় জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। ও বিশ্বস্তার সহিত পালন করিব। এর আগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেনও দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন। এরপর শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্ব। এ দফায় শপথ পাঠ না করেই শপথ কক্ষ ত্যাগ করেন স্বতন্ত্র রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেন। পরে জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। দুপুর 1টার কিছু পরে এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচিতরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট জয় পায় 77 আসনে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ। আর 1 ঘন্টা পর শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এর মধ্যে মন্ত্রী পরিষদ থেকে ফোন পেয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আনম এহসানুল হক মিলন, জহিরুদ্দিন স্বপন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, মিজানুর রহমান মিনু, আরিফুল হক চৌধুরী। পাশাপাশি টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে এ পর্যন্ত ফোন পেয়েছেন শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, নুরুল হক নূর, রশিদুজ্জামান মিল্লা, তামিরুল হক, শরীফুল আলম, ফরহাত হোসেন, মীর শাহ আলম, হাজী আমিনুর রশিদ ইয়াসিন।